নমস্কার, দেখছেন চারটের চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এজেন্সি নিয়ে আবারও তোপ দেখেছেন জয়নগর থেকে। আর এমন সময় তিনি এই আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে এই এজেন্সি ইস্যুতে, যে সময় সিজিও কমপ্লেক্সে কেন্দ্রের একাধিক এজেন্সি একসঙ্গে বৈঠক করছিল, অর্থাৎ ইডি, পাশাপাশি সিআইএসএফ এবং এনআইএ। ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনিও এসেছেন শহরে। ফলত আমরা যে ঘটনা দেখেছি শুক্রবার দিন সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, বনগাঁতেও ইডিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল, তারপরে পরে ইডির তৎপরতা আরও বেড়েছে এবং ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি এসেছেন সিআইএসএফ এবং এনআইএর যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে, এবং ইডি আধিকারিকরা তারা একত্রে সিজিও কমপ্লেক্সে বৈঠক করেন। যদি সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময়ে দাঁড়িয়ে জয়নগরে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন কেন্দ্রে এজেন্সির সরকার চলছে। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জয়নগর থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে গিয়ে, শোনাবো আপনাদের। লুট করে নিয়ে যাবে, আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না। আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে বাগটুইতে যে ঘটনা ঘটেছিল, আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি। যে সিবিআই এর এখতিয়ারে ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে। তাছাড়াও তাদের ঘর বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল, যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল, সিজার লিস্ট দেওয়া হয়নি। তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি? চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন, চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটাকেও গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? আমি ভেবে পাই না। একটা কাপড়ে একদিকে যখন সিজিও কমপ্লেক্সে হাই প্রোফাইল বৈঠক চলছে কেন্দ্রীয় এজেন্সি, তখন জয়নগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দাগছেন। তার বক্তব্য যে চিটফান্ড কাণ্ডে কেন টাকা ফেরানো হয়নি, কারণ সেই তদন্ত তো করছে কেন্দ্রীয় এজেন্সি। সাধারণ মানুষ কেন টাকা পেল না এখনো পর্যন্ত? বাংলার মানুষের উপরে এই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার চালানো হচ্ছে, এই অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন শুনুন। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি টুকটুকি বাজাবে ওখানে। অত সোজা নয়। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। এখনো বলছি, অনেক অত্যাচার আমাদের লোকেদের উপর হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে, একটা এজেন্সির সরকার। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দেখেছেন একাধিক ইস্যুতে, এবং বিশেষ করে তার বক্তব্য যে গোটা দেশে কেন্দ্রের এজেন্সি সরকার চলছে, কেন্দ্রে এজেন্সি সরকার চলছে, দেশে এজেন্সি সরকার চলছে, এমনটাই তোপ দাগতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। পাশাপাশি তিনি বলছেন যে চিটফান্ড কাণ্ডে এখনো পর্যন্ত টাকা পেল না কেন সাধারণ মানুষ, সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, প্রথমে যে বিষয়ে জানতে চাইবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দেখেছেন, তবে এটা নতুন নয়, কেন্দ্রীয় এজেন্সিকে বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, কিন্তু যেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন সেই সময় সিজিও কমপ্লেক্সে হাই প্রোফাইল বৈঠক চলছে। ইডি, সিআইএসএফ, এমনকি এনআইএ তাদের বৈঠক চলছে। দিল্লি থেকে উড়ে এসেছেন রাহুল নবীন।
এই সময়টাকেই মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেওয়ার কোনো আলাদা করে তাৎপর্য রয়েছে? খুবই তাৎপর্য রয়েছে। অনেকে ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সংকুচিত হয়ে যাবেন সন্দেশখালির ঘটনায়। সন্দেশখালির যে ঘটনা ঘটেছে তার সত্য মিথ্যা নিশ্চয়ই সামনে আসবে এবং সেক্ষেত্রে অপরাধীর প্রকৃত বিচার হোক বা তার শাস্তি হোক, সেটা নিশ্চয়ই সকলেই চাইবেন। কিন্তু তা বলে পশ্চিমবঙ্গের মানে স্বাভাবিক সামাজিক রাজনৈতিক কাজকর্মকে কেন্দ্রীয় এজেন্সিগুলো নিয়ন্ত্রণ করতে চাইছে। তারা পশ্চিমবঙ্গে একটা যেন এজেন্সি রাজ কায়েম করতে চাইছে, এই অভিযোগ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং আজকের এই সময়টা বেছে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কেননা ইডির সর্বোচ্চ পদাধিকারী রাহুল নবীন তিনি এসছেন এবং শীর্ষ অফিসাররা সেখানে ছিলেন। আমাদের কাছে যতদূর খবর যে কেন্দ্রীয় কয়েকটি সশস্ত্র বাহিনী সিআইএসএফ, সিআরপিএফ এবং বিএসএফ তাদের অফিসাররা সেখানে ছিলেন এবং তারা সেখানে সন্দেশখালির ঘটনা কি, বনগাঁর ঘটনা কি, অন্যান্য বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ঠিক কী আলোচনা হয়েছে সে সম্পর্কে খবর আসছে, এখনও পুরোটা আমরা জানতে পারিনি। ঠিক সেই সময়টা বেছে নিলেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দাগবার জন্য। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যারা মনে করেন যে রাজ্যের ক্ষমতাকে খর্ব করে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে খর্ব করে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে আমাদের মতো রাজ্যগুলো, বিরোধী শাসিত রাজ্যগুলো চালাতে চায় কেন্দ্রীয় সরকার, তাদেরকে উপযুক্ত বার্তা পৌঁছে দেওয়া হলো। তিনি বলেছেন যে আমরা লড়াই করব, আমরা ভয়ে হেরে পালিয়ে যাব না, এই ধরনের কথা তিনি বলেছেন। এবং এর মধ্যে দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কেন্দ্রের যদি কোনো অন্যায় হচ্ছে বলে তিনি মনে করেন, তাহলে তার বিরুদ্ধে তিনি ভয় পেয়ে পালিয়ে যাবার লোক নন, তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন। এটা কিন্তু রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে যখন অতগুলো কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ কর্তারা বৈঠকে বসেছেন। আচ্ছা, একদমই এই বৈঠকও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে যেভাবে এই বৈঠক চলছে এবং একাধিক কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি তারা বৈঠকে বসেছে, ফলত আগামী দিনে এই রাজ্যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যে আরও জোর কদমে নামবে এবং আরও কিছু অপেক্ষা করে আছে, সেটা বোধহয় অনুধাবন করা যাচ্ছে। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে বৈঠকের একটা ইমিডিয়েট মানে এক্ষণিকার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে সন্দেশখালি এবং বনগাঁর ঘটনা। স্বভাবতই ইডির মতো এজেন্সি, সেখানে তাদের কর্মীরা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে, মার খেয়ে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে ইডির দিক থেকে একটা তৎপরতা বা একটা বৈঠক এটা হবারই ছিল। সেখানে হয়তো ইডির সর্বোচ্চ আধিকারিক আসতে পারতেন, নাও আসতে পারতেন, কিন্তু তিনি এসেছেন, সুতরাং সেদিক থেকে এটা ঠিকই আছে। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইডি কিন্তু অর্থ দপ্তর, অর্থমন্ত্রকের অধীন, কেন্দ্রের সরকারে অর্থমন্ত্রকের অধীন। অন্যদিকে কতগুলো বাহিনীর শীর্ষ নেতা তারা এখানে মিটিংয়ের মধ্যে উপস্থিত ছিলেন, সেইগুলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। অর্থাৎ দেখা যাচ্ছে যে একাধিক মন্ত্রকের অধীন কয়েকজন অফিসার বা তাদের কর্মীরা তারা মিটিং করেছেন। এ থেকে মনে হয় এই মিটিংটার পেছনে কোনো একটা বিশেষ মন্ত্রক বা কোনো একটা এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের মানে নির্দেশ আছে বা তাদের করতে বলার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় সরকার কি চায় সেটা আমাদের নিশ্চয়ই, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যদি যা বলা হচ্ছে সেটা যদি সঠিক হয়ে থাকে যে জনতার আক্রমণে ইডি অফিসাররা আহত হয়েছেন, এমনকি কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের ওপরেও আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটার নিশ্চয়ই একটা ফয়সালা হওয়া উচিত, দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। সেখানে সংবাদ মাধ্যমও আক্রান্ত হয়েছিল, সে ব্যাপারেও নিশ্চয়ই যা শাস্তি দেওয়ার বা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে। কিন্তু তার সঙ্গে গোটা রাজ্যকেই কি মানে টার্গেট করা হচ্ছে, গোটা রাজ্যকেই কি লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে? তা না হলে এইভাবে একটা কেন্দ্রীয় এজেন্সি এবং সশস্ত্র বাহিনীর কর্তাদের এই মিটিং তাহলে কি বার্তা দিতে চাইছে?
এক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে বার্তাই তারা দিতে চাক না কেন, আমরা ভয়ে পালিয়ে যাব না, আমরা লড়াইয়ের ময়দানে থাকব এবং আমরা মানে পশ্চিমবঙ্গের স্বার্থে কাজ করে যাব, এই রকম বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চেয়েছেন। একদম অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা যেমন বলল যে কি বার্তা তারা আখেরে দিতে চাইছেন সেটা পরিষ্কার নয়, কারণ তাদের কাছ থেকে এখনো পর্যন্ত বার্তা পাওয়া যায়নি। এই বৈঠক তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু বৈঠকে ঠিক কি কি আলোচনা হলো সেই সমস্ত বিষয়গুলো একবার জেনে নেওয়ার চেষ্টা করবো, আদৌ কিছু জানা গেল কিনা। দেবপম রয়েছেন আমার সঙ্গে সিজিও কমপ্লেক্সের চত্বর থেকে। দেবপম, যেটা জানতে চাইবো যে বৈঠক তো হয়ে গিয়েছে, এই বৈঠকে যে হাই প্রোফাইল বৈঠক ছিল সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো আলোচনা হলো, কিছু কি জানতে পারলে? দেখো, পুরোপুরি স্পষ্টভাবে না জানালেও যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি, আজকে যে হাই প্রোফাইল বৈঠক, অর্থাৎ যে ইডির আধিকারিকরা প্লাস তার পাশাপাশি বিএসএফ এবং সিআরপিএফ এর শীর্ষ আধিকারিকরা তারা যে এসেছিল, এবং তোমাকে বলে রাখি রাহুল নবীন তিনি, তার নেতৃত্বে এই বৈঠক হয়। রাহুল নবীন তিনি দিল্লি থেকে গতকাল কলকাতায় আসেন এবং আজকে সকালবেলা সিজিও কমপ্লেক্সে আসেন, এবং আসার পর কলকাতার যারা শীর্ষ আধিকারিকরা আছেন তাদের সাথে বৈঠক করেন, পাশাপাশি জয়েন্ট ডিরেক্টর, স্পেশাল ডিরেক্টর তাদের সাথে বৈঠক করেন, এমনকি যারা এই রেড অপারেশনে গিয়ে যে 3 জন ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল তাদের সাথেও কথা বলেন। এবং এই আধিকারিকদের সাথে কথা বলার পর তারা একটা স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করছে যে আগামী দিনে যদি কখনো এই ধরনের পরিস্থিতি আবারও সম্মুখীন হতে হয় ইডি আধিকারিকদের, যেখানে তো একটা তদন্ত করতে গিয়ে বা একটা রেড করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন এবং তাদের যে নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনীকেও আক্রান্ত হতে হচ্ছে এবং গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হচ্ছে এবং সেখান থেকে তাদের কার্যত প্রাণ হাতে নিয়ে তাদের পালিয়ে যেতে হচ্ছে, সেই পরিস্থিতি যাতে না ঘটে সেক্ষেত্রে কি অ্যাকশন দিতে হবে। তুমি জানো বারংবার রাজ্য সরকার যে অভিযোগ করছিল যে কেন্দ্র বাহিনী যদি কোথাও এই ধরনের রেড কন্ডাক্ট করতে যায় সেখানকার লোকাল পুলিশকে তারা জানাবেন। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠতেই পারে যে যদি কেন্দ্রীয় এজেন্সি আগে থেকে যদি কারোর বাড়িতে রেড করতে যাচ্ছে তাকে একটা অ্যালার্ট করার একটা অভিযোগ বা স্পেস সেই জায়গাতে থাকে, সেখানেতে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই জন্য কিন্তু লোকাল পুলিশকে বলা হয় না বিফোর গোয়িং টু এনি রেড। কিন্তু যেটা জানা যাচ্ছে এই ধরনের স্পর্শকাতর এলাকা, যেখানেতে এই সন্দেশখালীর মতো জায়গাতে যেখানেতে 3 জন ইডি আধিকারিকদের মার খেতে হলো, তাদের মাথা ফাটলো, তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হলো, স্টিচ করতে হলো এবং তাদের গাড়ি একদম গুড়িয়ে দেওয়া হলো, বাদ পড়লো না সংবাদ মাধ্যমও, সেখানেতে দাঁড়িয়ে এই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য বেশ কিছু আলোচনায় কিন্তু পয়েন্টস উঠে এসছে, যেই পয়েন্টসগুলো দিল্লিতে তারা সিদ্ধান্ত নেবে যে আগামী দিনেতে যদি তারা এই ধরনের রেড কন্ডাক্ট করতে যায় তারা কি কি অবলম্বন করবে, অর্থাৎ তারা কি পুলিশকে আগাম জানাবেন বা পুলিশ ফোর্স অ্যাডিশনাল সেখানকার যেখানে যাচ্ছেন সেখানকার লোকাল পুলিশের সাহায্য নেবেন কিনা বা কাকে জানাবেন, এই পুরো বিষয়টি কিন্তু নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টার এই মিটিং চলে, এই মিটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং অফিসাররা তারা শীর্ষ যারা অফিসাররা আজকে মিটিংয়ে ছিলেন তারা বেরিয়ে গেছেন, যদিও মুখে তাদের কুলুপ তারা কিন্তু বলতে যায়নি। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠছে যে দুটি বিচ্ছিন্ন ঘটনা যেটা ঘটেছে এতদিনকার বিভিন্ন জায়গায় তারা কিন্তু কেন্দ্রীয় এজেন্সি, যদি ইডি তুমি দেখো বিভিন্ন জায়গায় কিন্তু রেড চালিয়েছে, অনেকের বাড়ি ভেঙে তারা ঢুকেছে, বাড়ি ভেঙে কিন্তু ঢুকে তারা কিন্তু বেশ কিছু জিনিসপত্র সিজ করেছে, যেখানে টাকাও আছে, ডকুমেন্টেশন আছে বিভিন্ন। কিন্তু এই যে টোটাল একটা পশ্চিমবঙ্গতে নৈরাজ্য, সেই নৈরাজ্য একটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। কারণ তুমি জানো আজকে খালি ইডির আধিকারিকরা যদি শীর্ষ আধিকারিকরা বৈঠক করতো তাহলে একরকম ছিল, কিন্তু যেভাবে বিভিন্ন এজেন্সি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ যে সমস্ত এজেন্সি বিএসএফ বলো সিআইএসএফ বলো সব মিলিয়ে তাদেরকে নিয়ে যখন তখন একটা ফলে তো দেবপম একটা আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে কি কিছু মনে করা হচ্ছে যে আরো তৎপরতা যেমন আরো বাড়বে, ইডি বা এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে আরো কি করে ব্যবহার করা যায় সেই তৎপরতা কি আগামী দিনে আরো বাড়বে? খুব সংক্ষেপে জানতে চাইবো। একেবারে
এবার যদি খুব সংক্ষেপে বলতে হয় যে আগামী দিনে পুনরাবৃত্তি যাতে না হয়, যেখানে সিআইএসএফ ইডির আধিকারিকরা রেড করতে গিয়ে তাদের ওপর আক্রান্ত যাতে না হতে হয় এবং এই ধরনের রোষের মুখে না পড়তে হয়, বা পর্যাপ্ত নিরাপত্তা যাতে থাকে, যে সমস্ত অফিসাররা তাদের প্রাণ ঝুঁকি দিয়ে তারা রেডে যাচ্ছেন তাদের যাতে কোনো প্রাণ সংশয় বা না হয়, সেই জন্য কিন্তু বেশ কিছু ব্যবস্থাপনা কিন্তু গ্রহণ করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি অফিসিয়ালি। একদম অনেক ধন্যবাদ দেবপম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। দেবপম ছিলেন সল্টলেক থেকে। ইডি আধিকারিকরা তারা বৈঠক করেছেন সিআইএসএফ, সিআরপিএফ এবং এনআইএ আধিকারিকদের সঙ্গে। ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনিও দিল্লি থেকে উড়ে এসেছিলেন এই বৈঠকের জন্যই। ফলত সন্দেশখালী ঘটনার পরে এবং আগামী দিনে ইডি কি পরিকল্পনা রয়েছে বা এই কেন্দ্রীয় এজেন্সিগুলো কি পরিকল্পনা রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত সংকটজনক। উস্তাদ রশিদ খান তিনি পিএলএস হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রেন স্ট্রোক হয়েছিল তার গত 21শে নভেম্বর। অত্যন্ত সংকটজনক উস্তাদ রশিদ খান, তাকে গত 21শে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। অত্যন্ত সংকটজনক পরিস্থিতি বলেই জানা যাচ্ছে। ব্রেন স্ট্রোকে স্ট্রোক হয়েছিল রশিদ খানের। 21শে নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রশিদ খান। 21শে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। নিমাই, এই মুহূর্তে উস্তাদ রশিদ খান তিনি কেমন রয়েছেন, কি জানতে পারছো হাসপাতাল সূত্রে? গত কয়েক মাসখানেকের বেশি সময় ধরে ভর্তি রয়েছেন ওস্তাদ রশিদ খান, এবং মূলত তার কয়েকটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। সেই স্ট্রোকের কারণে তাকে ভর্তি করা হয়। প্রথমে তাকে ক্রিটিক্যাল কেয়ার রাখা হলো, পরে তাকে কেবিনে রিসিভ করা হয়েছে। তাকেই দেখতে জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরে তার কিছু যে নিউরোলজিক্যাল সমস্যা ছিল সেই সমস্যার জন্য চিকিৎসা হতো, মাঝে মাঝে ভর্তি হতেন। তবে পিএলএস হাসপাতালে মাসখানেক আগে তিনি আবার ভর্তি হন, এবং সেখানে যদিও দিকে একটু জটিল অবস্থা ছিল শারীরিক অবস্থা, তবে এখন তা অনেকটাই উন্নতি করেছে এবং তিনি এখন স্থিতিশীল রয়েছেন। নিমাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি রয়েছেন হাসপাতালে, এখন কিছু জানিয়েছেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জয়নগরে সভা করার পর সেখান থেকে তিনি আসার পথেই পিএলএস হাসপাতালে ঢুকেছেন, এবং তার সঙ্গে অনেকেই রয়েছেন। এবং মূলত যেহেতু তিনি সঙ্গীত জগতে বাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং ভারতবর্ষেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সঙ্গীত শিল্পের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তিনি যেহেতু অনেকদিন ভর্তি রয়েছেন, ফলে মুখ্যমন্ত্রী দেখতে গেছেন এবং তার শারীরিক অবস্থা কি জানতে চেয়েছেন ডাক্তারদের কাছ থেকে। পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন বা চিকিৎসার ক্ষেত্রে কি কি প্রয়োজন হতে পারে সেই বিষয়েও তিনি খোঁজ খবর নিচ্ছেন। ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। উস্তাদ রশিদ খান তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন। 21শে নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন 4টের চারদিক। একদিকে যখন সিজিও কমপ্লেক্সে বৈঠক চলছে সন্দেশখালী ঘটনার পরে, তবে সন্দেশখালী ঘটনার পরে যে বৈঠক হয়েছে ইডি এবং কেন্দ্রীয় অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সিআইএসএফ বা সিআরপিএফ, এনআইএ, তারা বৈঠক করেছে এবং এই বৈঠক হয়েছে কিন্তু সন্দেশখালী ঘটনার পরে, এটা মনে রাখতে হবে। ফলত সন্দেশখালী ঘটনা পেরিয়ে গেল 4 দিন, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার পরে শেখ শাহজাহান তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কোথায় তিনি যে মৎস্য কর্মাধ্যক্ষ সেই দায়িত্ব সামলাবেন জেলা সভাধিপতি, তা গতকালই ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজকে তার ভাই আলমগীর তিনি জানিয়েছেন যে দোষী সাব্যস্ত হলে নিঃসন্দেহে তারা সাজা পাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন শাহজাহানের ভাই শেখ আলমগীর। রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত নন শাহজাহান, এমনটাও জানিয়েছেন তার ভাই। তার বক্তব্য, তারা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন, ফলত তার দাদা অর্থাৎ শেখ শাহজাহান তিনি কোনোভাবেই এই রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত নন বলেই জানিয়েছেন তার ভাই আলমগীর।
এ নিয়ে কথা বলবো, প্রতিনিধি সঞ্জিত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সঞ্জিত, যেটা জানতে চাইবো যে 4 দিন অতিক্রান্ত হয়ে গেল, কোথায় সন্দেশখালীর ডন শেখ শাহজাহান? দেখো একেবারে ঠিক যে বাদশাহ শেখ শাহজাহান কোথায়, এইটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। তুমি জানো সন্দেশখালী জানো গোটা রাজ্যের মানুষের কাছে একটাই প্রশ্ন যে শেখ শাহজাহান কোথায়। যখন ঘটনার 36 ঘন্টা পরে অডিও বার্তা দিয়েছিল, একটু স্থান পরিবর্তন করে কথা বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না ভালো। আর শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? বলো বলো সঞ্জিত, বলো। হ্যালো, শুনতে পাচ্ছি সঞ্জিত। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে সেই প্রশ্নটাই কিন্তু হ্যাঁ সেই প্রশ্নটা কিন্তু সন্দেশখালী মানুষের কাছে লাখ টাকার প্রশ্ন যে শেখ শাহজাহান কোথায়। 4 দিন পরে কেটে যাওয়ার পরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আলমগীর শেখ, আমি এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতেই দাঁড়িয়ে আছি। আমি একবার সরাসরি দেখাবো যে শেখ শাহজাহান সেই বাড়ি। দেখো তালা, এই যে সেই তালা, বাড়ির মধ্যে তালা শুনশান, কেউ নেই বাড়ির মধ্যে। বাড়িটা পুরো ফাঁকা পড়ে রয়েছে, তুমি পুরোটাই দেখতে পাচ্ছ। ঘরে একটা লাইট জ্বলছে এবং তারপর থেকে এই হলো শেখ শাহজাহানের বাড়ি। পাশাপাশি শেখ শাহজাহানের যে এই বাড়ির পরে রয়েছে তার এই বাড়ি, বিশাল আকার যে বাড়ির পরে রয়েছে তার ভাইয়ের বাড়ি, অর্থাৎ আলমগীর। এই আলমগীর যে শেখ আলমগীরের কথা বলছিলাম, যে যুব নেতা, তার বাড়িটা তুমি দেখতে পাচ্ছ। এই বাড়ি হচ্ছে আলমগীর শেখের বাড়ি। এই বাড়িতেই যখন 7 সকালে শেখ শাহজাহানের বাড়িতে এসেছিল বিশেষ করে ইডি আধিকারিকরা, তারা কিন্তু যখন তালা ভেঙে ঢুকতে যায় তখনই কিন্তু রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়। গ্রামবাসী দাতা অনুগামীদের সঙ্গে প্রায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, তারপরে মারধর ইডি আধিকারিকরা আক্রান্ত হয়। এই হলো আলম যুব নেতার বাড়ি। এই তুমি এই বাড়িটা দেখতে পাচ্ছ, প্রথম শেখ শাহজাহানের বাড়ি, তারপর শেখ আলমগীরের বাড়ি, যুব নেতা সন্দেশখালী। এইবার তার যে বাড়িটা আরেকটা তোমাকে দেখাতে চাইবো, সেই বাড়িটা হচ্ছে এখানকার তার বড় ভাইয়ের বাড়ি। বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত কেউ নেই, বাড়িটা শুনশান হয়ে রয়েছে। বাড়িতে কয়েকজন মহিলা রয়েছে, ঘরের মধ্যে তারা বেরোচ্ছে না এবং বাড়িতে বাচ্চারা রয়েছে। ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে বিশেষ করে শেখ শাহজাহানের পরিবার। বিশেষ করে তুমি বারবার এই প্রশ্নটা করছিল যে এখানকার মানুষের যে এই 4 দিন কেটে যাওয়ার পরে শেখ শাহজাহান কোথায়, এইটা যেমন অনেক লাখ টাকার প্রশ্ন, কিন্তু সন্দেশখালী মানুষের কাছে এটাও প্রশ্ন যে সারা রাজ্যের মানুষের কথা যে শেখ শাহজাহান কোথায়, তা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠল। কিন্তু ইতিমধ্যে তুমি জানো এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, অর্থাৎ রাজ্য তৃণমূল নেতৃত্ব যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। অর্থাৎ শেখ শাহজাহানকে নিয়ে যে অস্বস্তিতে পড়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব, সেটাও কিন্তু গতকালকে অর্থাৎ কোর কমিটির বৈঠক ছিল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে। সেই বৈঠকে কিন্তু শেখ শাহজাহান নিয়ে অনেক প্রশ্ন উঠে গেছে। সব মিলে গোটা পরিস্থিতির উপর প্রশাসন নজর রেখেছে যাতে কোনো রকমভাবে পুনরায় অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে তার বাড়ির সামনে বিশাল পুলিশ পিকেট বসানো হয়েছে, বাড়ির সামনে রয়েছে পুলিশি টহল রয়েছে, কোনো মতে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। সব মিলে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। কিন্তু এখন একটাই প্রশ্ন, তার ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম, শেখ আলমগীরের কথা, তিনি বারবার একটা কথা বলছিলেন যে এখানকার মৎস্যজীবী এলাকা, বিশাল মাছ চাষের সঙ্গে তার পরিবার যুক্ত। মাছ চাষ করে তাদের প্রচুর অর্থ উপার্জন হয় এবং তাদের মাছের আড়ত রয়েছে। পাশাপাশি এটাও বলেছেন যে এই রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে, রেশন দুর্নীতির এর সঙ্গে কোনো যুক্ত নন তার দাদা শেখ শাহজাহান। পাশাপাশি পালিয়ে যাওয়ার কথাটা বলছে পালিয়ে যাবে কেন, পালিয়ে তো বলছেন যে বিরোধীরা বলছে তারা বাংলাদেশে যদি যায় তার জন্য কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, সীমান্তরক্ষী বাহিনী তাহলে বসে কি আছে। পাশাপাশি এটাও তিনি বলেছেন যে বিরোধী যে বিজেপি নেতারা বলছেন যে কোথায় আছে, তাদের ফোনে মেসেজ আসছে কোন প্রধানের বাড়িতে খেয়েছেন, এত কিছু যখন বলছেন তাহলে তারা এসে খুঁজে দিচ্ছেন না কেন। তার মোবাইল সুইচ বন্ধ, 48 ঘন্টা সুইচ বন্ধ হয়ে রয়েছে, এমনটাও জানিয়েছে তার ভাই শেখ আলমগীর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি দ্বন্দ্বে রয়েছে বসিরহাট পুলিশ জেলা। আজকে সকাল থেকে আমরা যখন কলকাতা বাসন্তী হাইওয়েতে যখন শেখ শাহজাহানের বাড়ির উদ্দেশ্যে আসছিলাম, দেখছিলাম একাধিক জায়গায় ধামাকালি, সরবেরিয়া, রাজবাড়ি, বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ নাকা চেকিং করছে। বহিরাগতরা যারা আসতে না পারে প্রতিটা গাড়ি থেকে মোটরসাইকেল সবটা তল্লাশি চালাচ্ছে। শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটা কিন্তু এখানকার আম জনতার, অর্থাৎ একেবারে নিচুতলার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কিন্তু। ঋষিকেশ,
শাহজাহানের ভাই কি বলছেন শুনবো। আইনের পথে চলবে, আইনকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুধু একটা অনুরোধ করব, সর্বসাধারণ মানুষ তথা সমস্ত প্রশাসনের যারা আধিকারিক যারা দায়িত্ব নিয়ে এই কেসটাকে ইনভেস্টিগেশন করছেন, আমি শুধু বলবো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয়। নিশ্চয়ই যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয়, অবশ্যই সে সাজা পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মাছের সঙ্গে জড়িত। আর এখানে কিন্তু ধান চাষ খুব কম হয়, বা আমাদের যে কোনো রকম ভাবে কোনো চাল কল চাল মিল বা আমরা কোনো ডিলারশিপ বা আমাদের ভাইবার মধ্যে আমাদের পরিবারের গোট পরিবারের কারোর কোনো চাল কল বা ডিলিয়ার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। এই মধ্যে যে খবরের দিকে নজর রাখবো, প্রয়াত রশিদ খান, উস্তাদ রশিদ খান তার প্রয়াণ হয়েছে এবং যেটা জানা যাচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র পতন হলো প্রয়াত উস্তাদ রশিদ খান। গত বছরের নভেম্বর মাস থেকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ দুপুর 3:45 নাগাদ তার মৃত্যু হয়। পেয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছরের 22শে নভেম্বর থেকে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। আজকেই কিছুক্ষণ আগে তাকে দেখতে গিয়েছিলেন পেয়ারলেস হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়েছেন ফিরহাদ হাকিম, পাশাপাশি রয়েছেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরাও রয়েছেন। এবং তার প্রয়াণে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু শাস্ত্রীয় সঙ্গীত কেন, সঙ্গীত জগতেই বলা যেতে পারে তার প্রয়াণে শোকের ছায়া। মাসখানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং খবর পাওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে যান। দুপুর 3:45 নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তার অবস্থা সংকটজনক জেনেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন হাসপাতালে এবং তিনি যাওয়ার পরে চিকিৎসকরা তার প্রয়াণের খবর জানান। এই মুহূর্তে আমরা কথা বলবো কলকাতা টিভির ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রীতম দা, রশিদ খান, উস্তাদ রশিদ খানের প্রয়াণ নিঃসন্দেহে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র পতন। রশিদ খানের প্রয়াণের সঙ্গে সঙ্গে যে বিষয়টা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, সবাই খবরটা করছে, মাত্র 56 বছর বয়স। মানে যারা শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত বা শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদ যাদেরকে আমরা দেখেছি, তারা কিন্তু 50 মধ্য 50 থেকেই তারা খ্যাতির শীর্ষে ওঠেন এবং তারপরে তার যে সঙ্গীত প্রতিভা, তার পূর্ণাঙ্গ বিকাশ, সেটা কিন্তু আমরা আরো পরের দিকে দেখি। ফলে রশিদ খানের অনেকটা পথ চলা বাকি ছিল। রশিদ খান রামপুর সালসমান ঘরানার শিল্পী এবং রশিদ খান মূলত নতুন প্রজন্মেরই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, এভাবেই বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে পড়ছে ভীমসেন যোশীর একটা কথা, যে উনি ভবিষ্যতের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের একজন পুরোধা হিসেবে রশিদ খানকে দেখেছিলেন, যে তার মাধ্যমেই আর কি এগিয়ে যাবে শাস্ত্রীয় সঙ্গীত, এরকম একটা আশা প্রকাশ করেছেন একটা অনুষ্ঠানে। এবং রশিদ খান তো শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত গিয়েছেন তা নয়, উনি হিন্দি সিনেমাতেও গান গিয়েছেন। বিশেষ করে মনে পড়ছে জবই মেটের आओगे जब तुम साजना, সেই গানটার কথা মনে পড়ছে। মান্টোতে বলকে লাভ তেরা জবা আজাদ হয়, এই গানটার কথা মনে পড়ছে। ফলে একটা বহুমুখী প্রতিভাবান একজন মানুষকে আমরা হারালাম, সেটা মানে খুবই দুঃখজনক, ক্ষতিটা অনেক বেশি। এবং হয়তো আগামী দিনে মানুষ হাফিজ করে এরকমই একজন সঙ্গীত শিল্পীর জন্য বসে থাকবে, যখন তারা মনে মনে বলবে आओगे जब तुम साजना। একদমই, অনেক ধন্যবাদ প্রীতম দা। কথা বলছিলাম ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাসের সঙ্গে। প্রয়াত উস্তাদ রশিদ খান পেয়ারলেস হাসপাতালে গত 22শে নভেম্বর থেকে তিনি ভর্তি ছিলেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।
তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সুস্থ হচ্ছিলেন ধীরে ধীরে, কিন্তু আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে হঠাৎ করেই। দ্রুত তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। একটি বিশেষ মেডিকেল টিমও তৈরি করা হয়েছিল তার চিকিৎসার জন্য, কিন্তু তারপরেও 3:45 নাগাদ প্রয়াত হন রশিদ খান। 2006 সালে তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2022 সালে এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি, বলতে গেলে কাকাই তাকে গড়ে তোলেন। এক্ষেত্রে প্রথম তাকে মুম্বাইতে নিয়েও আসেন, সেখানে গানের তালিম নেন উস্তাদ রশিদ খান। কিন্তু দীর্ঘদিন তিনি এই বাংলায় থেকে এই বাংলার মাটি জল হাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে বানিয়ে নিয়েছিলেন। বহু সঙ্গীত তার অবদান তিনি রেখেছেন। আজ তার শারীরিক অবস্থার অবনতির খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরে ছিলেন, এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যান পিএলএস হাসপাতালে, তাকে দেখতে যান, এবং তারপরেই ঘোষণা করা হয়, চিকিৎসকরা ঘোষণা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের প্রয়াণের খবর দেন তারা। দুপুর 3:42 নাগাদ তার প্রয়াণ হয়। প্রস্টেট ক্যান্সারেও ভুগছিলেন এই সঙ্গীত শিল্পী। গত 22শে নভেম্বর থেকে তিনি পিএলএস হাসপাতালে ভর্তি ছিলেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এই শিল্পী। প্রস্টেট ক্যান্সারও ধরা পড়েছিল, চিকিৎসা চলছিল, কয়েকদিন সুস্থও ছিলেন। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। কিন্তু আজ সকাল থেকে হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তাকে দ্রুত ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় এবং দুপুর 3:45 নাগাদ এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়। নিঃসন্দেহে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন এই শিল্পীর প্রয়াণের পরেই। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সুরকার ধ্রুবজ্যোতি মুর্মুর সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো দাদা। আপনার কলকাতা টিভিতে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের প্রয়াণ, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। মানে প্রতিক্রিয়া জানাবার মতো অবস্থা সত্যি নেই। হ্যাঁ, দুটো জিনিস আছে। একটা ব্যক্তিগতভাবে আমার এক প্রিয় বন্ধু, বহু ছোটবেলায় একসঙ্গে অনেক স্মৃতি আছে এবং এই সময় পর্যন্ত অনেক কাজ করেছে একসঙ্গে। আর ভারতবর্ষের সঙ্গীতে রশিদ খান শেষ কথা হয়েই থাকবে। এইরকম রশিদের মতো অত বড় শিল্পী, উস্তাদ রশিদ খানের মতো এত বড় শিল্পী, এইরকম আগামী 100 বছরের মধ্যেও কেউ আসবে বলে তো মনে হয় না, জানি না। ওর সময়ের ও শ্রেষ্ঠ, মানে ও, এবং এত সরল একটি মানুষ। আমি ওকে ওর 14-15 বছর বয়স থেকে, মানে আমার ওকে চিনি আমি 14-15 বছর বয়স থেকে এক পাড়ায় দেখেছি। ও যেখানে এসেছিল, অনেক স্মৃতি, অনেক স্মৃতি, এগুলো আর বলার মতো অবস্থায় নেই আসলে।
দেবজ্যোতিদা, ব্যক্তিগতভাবে আজকের দিনে কোনো স্মৃতি মনে পড়ছে? আপনি তো অনেক কাজ করেছেন তার সঙ্গে, কোনো স্মৃতি আজকে কিছু মনে করছে, বিশেষ করে মনে পড়ছে? আমার অনেক ছোটবেলার এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতি আমরা একসঙ্গে টালিগঞ্জ এখানে থেকে টেকনিশিয়ান স্টুডিওর পাশ দিয়ে একটা গলি দিয়ে আমরা টালি ক্লাবে চলে যেতাম। সেখানে দুজনে আমরা অনেক আমাদের দুজনের অনেক সময় কেটেছে ওই টালি ক্লাবের ক্লাবে নয়, গলফ কোর্সের পেছন দিক দিয়ে ওখানে আছে। এটা তো একটা। আর গানের জায়গায় দাঁড়িয়ে আমার লাল বাহাদুর শাস্ত্রী বলে একটি ছবির জন্য খুব দারুণ গিয়েছিল। গুলজার লিখেছিলেন রমেশ শর্মার ছবি গুলজার লিখেছিলেন, এবং গুলজার নিজে এখানে কলকাতায় এসেছিলেন এটার জন্যই, যে গুলজার এসেছিলেন যে আমি রশিদকে রশিদের মাটিতেই গাওয়াবো বলে গুলজার এসেছিলেন এই কিছু বছর আগে। তো সেখানে দাঁড়িয়ে রশিদ একটা অসাধারণ গান গিয়েছিল। তো সেটাই মনে থাকবে যে এরকম কাজ করেছি, বহু 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 কাজ করেছি। আমি এবং তন্ময় বোস একসঙ্গে আমরা ওকে দিয়ে আমরা একটা খুব দারুণ একটা ফিউশন সং গাইয়েছিলাম। মানে ফিউশন সং না, মানে আয়না বালম কি বলবো আর, এই আর কি। একদমই, অনেক ধন্যবাদ। এখন আর বলার কিছু বলতে ইচ্ছে করছে না। একদমই বুঝতে পারছি আমরা আপনার অবস্থা দাদা, নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সুরকার দেবজ্যোতি ঘোষের সঙ্গে। নিঃসন্দেহে উস্তাদ রশিদ খানের এই প্রয়াণ সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন প্রত্যেকেই। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী, যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন এনায়েত হোসেন খাঁ সাহেব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আরও এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ সাহেবের কাছ থেকে, যিনি ছিলেন রশিদের দাদু। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। তবে উস্তাদ রশিদ খানের প্রয়াণ নিঃসন্দেহে আপনাদের প্রচুর স্মৃতি রয়েছে, আজকের দিনে কোনো স্মৃতি শেয়ার করতে চাইবেন আমাদের সঙ্গে? বিক্রমদা শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও চেষ্টা করব। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ উস্তাদ রশিদ খানের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী ছিলেন। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের অর্থাৎ হিন্দি এবং বাংলা সিনেমাতেও বহু জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। দাদা, উস্তাদ রশিদ খানের প্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি শাস্ত্রীয় সঙ্গীত তো বটেই, গোটা সঙ্গীত জগতেই। আপনার কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন? আমার কোনো বলার মতো কোনো অবস্থাই নেই। রাশিদ আমার 13 বছর বয়সের বন্ধু। আমরা এত বছর একসঙ্গে, কত কনসার্ট একসঙ্গে, কত ট্যুর ট্রাভেল ও ভুগছিল বেশ কিছুদিন, কিন্তু এইরকম ভাবে হঠাৎ চলে যাবে এটা কল্পনার বাইরে। এবং অফকোর্স এই প্রজন্মের সব থেকে বড় ক্লাসিক্যাল শিল্পীও। গানের জগতে ওর কোনো মানে জাস্ট আনবিলিভেবল, আনপ্যারালেল। ওর চলে যাওয়াটা দেশের তো বিশাল ক্ষতি, কিন্তু আমাদের বন্ধু বর্গের মধ্যে যে কি ক্ষতি হয়ে গেল আমি ওটা অ্যানালাইজ করার ক্ষমতা নেই আমার। আপনারা ক্ষমা করেছেন আমাকে যাচ্ছি। বিক্রমদা, আজকের দিনে কোনো স্মৃতি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। তিনিও বলছেন অপূরণীয় ক্ষতি, এবং তিনি একজন বন্ধুকেও হারালেন। উস্তাদ রশিদ খান তিনি 10-11 বছর বয়সে কলকাতায় চলে এসেছিলেন। উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম তার, কিন্তু 10-11 বছর বয়সে তিনি চলে এসেছিলেন এই কলকাতায়। সঙ্গীত রিসার্চ একাডেমির স্কলারশিপ নিয়ে দাদু নিসার হুসেনের কাছে গান শেখা শুরু তার। তারপর থেকেই
থেকে গিয়েছেন এখানে কলকাতাতে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন। এই বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। আমরা উস্তাদ রশিদ খানের স্মৃতিচারণ করব, এই খবরই থাকবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা ছিলাম, উস্তাদ রশিদ খানের তার প্রয়াণ 3:45 নাগাদ তার মৃত্যু হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খবর পান জয়নগর থেকে যে সংকটজনক অবস্থায় রয়েছেন উস্তাদ রশিদ খান। তিনি প্যালেস হাসপাতালে চলে যান এবং মুখ্যমন্ত্রী যাওয়ার পরে পরে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার কিছু পরেই চিকিৎসকরা ঘোষণা করেন যে উস্তাদ রশিদ খান আর আমাদের মধ্যে নেই, তার মৃত্যু হয়েছে। তবে উস্তাদ রশিদ খানের প্রয়াণে নিঃসন্দেহে শাস্ত্রীয় সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হলো, এমনটাই কিন্তু বলছেন তার সমসাময়িক সঙ্গীত শিল্পী, সুরকাররা। উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ুতে, কিন্তু 10-11 বছর বয়সেই তিনি এই বাংলায় চলে আসেন, কলকাতায় চলে আসেন তিনি। এবং তার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল তার দাদুর হাত ধরেই। গত নভেম্বর থেকে তিনি পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। 22শে নভেম্বর থেকে প্রোস্টেটে ক্যান্সারে ভুগছিলেন রশিদ খান, ব্রেন স্ট্রোকও হয়েছিল তার। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এবং ধীরে ধীরে তিনি সুস্থও হচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়, সংকটজনক পরিস্থিতি তৈরি হয়। সেই খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জয়নগর থেকে ফিরেই চলে যান পিয়ারলেস হাসপাতালে। শেষমেশ উস্তাদ রশিদ খানের প্রয়াণ সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সমসাময়িক শিল্পীরা। উনিশশো 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং বাংলা ছবিতে বহু গান গেয়েছেন, যা জনপ্রিয়তাও লাভ করেছে। 10-11 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। সঙ্গীত রিসার্চ একাডেমি স্কলারশিপ নিয়ে দাদু নিসার হুসেনের কাছে গান শেখা শুরু হয়েছিল তার। তারপর থেকে গিয়েছেন কলকাতাতেই। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বঙ্গবিভূষণ সম্মানেও সম্মানিত করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি, এমনটাই মনে করছেন শিল্পীরা। জীবনের প্রথম অনুষ্ঠান করেন এই কলকাতাতেই। উস্তাদ রশিদ খান, তার জন্ম 1968 সালে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পণ্ডিত তন্ময় বসুর সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো তন্ময়দা, স্বাগত কলকাতা টিভিতে। উস্তাদ রশিদ খানের প্রয়াণ, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 21শে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রশিদ খান। প্রোস্টেটে ক্যান্সার ছিল, ব্রেন স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন রশিদ খান। তার দেহ আজ পিস ওয়ার্ল্ডে থাকবে আজ রাতে। আগামীকাল রবীন্দ্র সদনে শায়িত থাকবে তার দেহ। সেখানে গিয়ে সাধারণের জন্য শায়িত থাকবে তার দেহ। উস্তাদ রশিদ খানের প্রয়াণে নিঃসন্দেহে বড়সড় ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি সঙ্গীত জগতে।
10-11 বছর বয়সেই তিনি কলকাতায় চলে এসেছিলেন এবং এই কলকাতাতেই প্রথম অনুষ্ঠান করেছিলেন উস্তাদ রশিদ খান এবং খুব অল্প বয়সেই প্রয়াণ হলো এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। দুপুর 3:45 নাগাদ তার মৃত্যু হয়। মাত্র 55 বছর বয়সে প্রয়াত এই সঙ্গীত শিল্পী। আজ তার দেহ রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে। কাল রবীন্দ্র সদনে শায়িত থাকবে এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর মরদেহ। রশিদ খানের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প বয়সে চলে গেলেন রশিদ খান। মাত্র 55 বছর বয়সেই প্রয়াণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি একজন আপনজনকে হারালেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।